এর আগেও আমরা আলোচনায় বারংবার সামনে এনেছি যে রাশিয়া ইউক্রেন সম্পর্ক আর তারই মাঝে ভারতের অবস্থান কেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদমই তাই। এবং সব থেকে বড় কথা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব থেকে বড় কথা এবারও ভারতে সেখানে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন। সব থেকে বড় কথা, এর আগেও একাধিক যতবার বিশ্বের তাবর রাষ্ট্রপ্রধানরা যতবার মোদীর সফর হয়েছে ততবার কিন্তু ভারতের ভূমিকা সেটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং মোদীকে অনেক রাষ্ট্র নেতাই তারা কিন্তু শান্তির দূত হিসেবে চেনেন, মানেন। এবং এখানেই প্রশ্ন যে তাহলে কি এবার সত্যি রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো তৈরি হয়ে আছে, লাস্ট 2 বছর ধরে ধারাবাহিকভাবে সেই পরিস্থিতি রয়েছে, তাতে কি কোথাও একটা শান্ত করতে, সেই আগুনে জল ঢালতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কারণ রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিয়েভকে যুদ্ধের পথ থেকে সরে দাঁড়াতেই পরামর্শ দেওয়া একমাত্র লক্ষ্য। একদমই। আর উপলক্ষ শান্তির বার্তা কতটা দেবেন তা তো সবাই বলবে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন শান্তির বার্তা দিতে ইউক্রেন সফরের জন্য কোমর বাঁধছেন, তখন উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধের ফের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে রাশিয়া সফরে বন্ধু পুতিনের কাছে যুদ্ধ বন্ধের আবেদন করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, রাশিয়ার প্রেসিডেন্টের সামনেই সাফ বলেছেন মোদী। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে তিনি কতটা আগ্রহী অস্ট্রিয়া সফরেও ঠাড়ে ঠোরে বুঝিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবারে নরেন্দ্র মোদীর নেক্সট স্টপ কিয়েভ। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগস্টের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফরের সম্ভাবনা। পোল্যান্ড থেকে ট্রেনে কিয়েভ পৌঁছতে পারেন তিনি। যদি এই বিদেশ সফর চূড়ান্ত হয় তাহলে নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন যিনি ইউক্রেন সফর করবেন, এমনটাই বলছে বিদেশ মন্ত্রকের একটি সূত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণ রক্ষা করতে কিয়েভ সফরের সম্ভাবনা মোদীর, কিন্তু তিনি ঝুলিতে নিয়ে যাচ্ছেন শান্তির বার্তা। রাশিয়া সফরে যেমন যুদ্ধের বিরুদ্ধে সদর্পে কথা বলেছেন প্রধানমন্ত্রী, তেমনি ইউক্রেন সফরে যুদ্ধের বিরুদ্ধেই সরব হবেন তিনি, এই দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ন্যাটো সহ পশ্চিমী দেশগুলোর নয়নের মণি ইউক্রেন সফর করে এক ঢিলে 2 পাখি মারবেন প্রধানমন্ত্রী মোদী। পূর্ব ইউরোপের যুযুধান এই 2 দেশের সঙ্গে তিনি যেমন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবেন, তেমনি আমেরিকার মুখ বন্ধ করতে পারবেন। কারণ তার রুশ সফর ঘিরে ভ্রু কুঁচকেছিল ওয়াশিংটন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তার রুশ সফরের টাইমিং নিয়ে প্রশ্ন তুলেছিল ইউএস। কিভাবে গোটা বিশ্বে একঘরে থাকা রাশিয়ার পাশে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রী মোদী, প্রশ্ন তুলেছিল হোয়াইট হাউস। কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবস্থান নেওয়া ভারতের কূটনীতিতে যে প্ল্যান বিও ছিল ধরতে পারেনি পশ্চিমী দেশগুলো। রাষ্ট্রসংঘকে কিছুটা আশ্বস্ত করে মোদীর প্রস্তাবিত ইউক্রেন সফরে যুদ্ধ বন্ধেরই চিত্রনাট্য লেখা হবে অনুমান বিশেষজ্ঞদের। এদিকে রাষ্ট্রসংঘের রক্তচাপ বাড়াচ্ছে চীন রাশিয়ার সাম্প্রতিক কীর্তি। উত্তর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশসীমায় মহড়া এই 2 দেশের যুদ্ধ বিমানের। আন্তর্জাতিক আকাশসীমা বা এডিআইজেড এলাকায় কানাডার র্যাডারে ধরা পড়ে এই মহড়া। যেহেতু এডিআইজেড ফ্রি এয়ার স্পেস, তাই সামরিক উত্তেজনা তৈরি হয়নি, তবে ঘুম কেড়েছিল আমেরিকা কানাডার। পড়শি এই 2 দেশ রুশ চীনা বোমারু বিমানকে ফ্রি এয়ার স্পেস থেকে সরে যেতে বলে। আলাস্কা থেকে 320 কিলোমিটার দূরে আকাশ সীমায় প্রায় 5 ঘন্টা যাবত 2 দেশের বোমারু বিমানের মহড়া রক্তচাপ বাড়িয়েছে রাষ্ট্রসংঘের। কোনোভাবে কি সামরিক চুক্তির মাধ্যমে শক্তি প্রদর্শনের খেলায় মেতেছিল মস্কো বেজিং? আন্তর্জাতিক রাজনীতিতে চীন রাশিয়া মার্কিন কানাডা অক্ষের বিপরীত গোষ্ঠী। সুমেরু অঞ্চলের কাছে চীন এবং রাশিয়ার মধ্যে বেড়ে চলা তৎপরতায় অনেক দিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে হোয়াইট হাউস। সেই তৎপরতার অংশ কি বোমারু বিমানের মহড়া, উঠছে প্রশ্ন। রাশিয়ার তুপোলেভ Tu-95 এবং চীনের 2টি H-6 বোমারু বিমানকে ফ্রি এয়ার স্পেসে উঠতে দেখা গিয়েছে। রাশিয়া বলছে এটি এমন একটি মহড়া যেখানে একটি দেশ তার প্রতিরক্ষামূলক ক্ষমতা প্রদর্শনের জন্য অন্য দেশের বিমানের পাশে তাদের যুদ্ধ বিমান ওড়ায়। 2019 সালে চীন এবং রাশিয়া কৌশলগতভাবে ক্ষমতা প্রদর্শনে বোমারু বিমানে যৌথ মহড়া চালিয়েছিল। কিন্তু এই প্রথম আমেরিকার এত কাছে আলাস্কার আকাশ সীমা 350 কিলোমিটারের মধ্যে মহড়া। তাহলে কি প্রশান্ত মহাসাগরের একপারে যুদ্ধের গন্ধ?
অন্য পারে শান্তি ফেরাতে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর হতে চলেছে, যদিও এখনো পর্যন্ত সময় অনেকটা রয়েছে, কিন্তু তার আগে যে তাৎপর্যগত একটা বিশেষত্ব থেকে যাচ্ছে, কারণ ইউক্রেনে এই যুদ্ধের পরিবেশের মধ্যেই এই সফর অনেকটাই তাৎপর্য রাখে। একদমই। এখান থেকে দাঁড়িয়ে দেখো, যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, তাতে অগস্টের একদম লাস্ট সপ্তাহ অর্থাৎ 23 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিয়েভে সাক্ষাৎ করবেন জেলেনস্কির সঙ্গে। এবং এখান থেকে দাঁড়িয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে আমরা দেখেছি যে 2022-এর জুন নাগাদ G7 এর সম্মেলনে রীতিমতো এই জেলেনস্কির সঙ্গেই আলাদা করে একটি বৈঠক নরেন্দ্র মোদী করেছেন। শুধু তাই নয়, জাপানে তাদের বৈঠক হয়েছে, দেখা হয়েছিল, কথা হয়েছিল, এবং তার পাশাপাশি একাধিকবার, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যতবার উত্তপ্ত হয়েছে, একাধিকবার জেলেনস্কির সঙ্গে টেলিফোনে অর্থাৎ ফোন মারফত, দূরভাষ মারফতও নরেন্দ্র মোদী তিনি কথা বলবার চেষ্টা করেছেন, কথা বলেছেন। এবং একদিকে যেমন আমরা দেখেছি রাশিয়ায় গিয়ে পুতিনকে বার্তা দেওয়া, রাশিয়ায় দাঁড়িয়ে ইউক্রেনের পদক্ষেপ নিয়ে নিন্দা করা, এটা যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের যোগাযোগ, পুতিনের সাক্ষাৎ নিয়েও কিন্তু জেলেনস্কি নিন্দা করেছিলেন। অর্থাৎ এই দু তরফের নিন্দনীয় ঘটনার মাঝেই এখন ভারতের প্রধান এবং অন্যতম উপলক্ষ্যই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং শান্তি স্থাপন করা। এবং সব থেকে বড় কথা যে তিথি, ভারত বারবার বিশ্বের কাছে এই জায়গাটা বোঝাতে সক্ষম হচ্ছে যে যুদ্ধর পরিস্থিতির মধ্যে কখনোই কারোর ভালো হতে পারে না। এবং সব থেকে বড় কথা, এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আলাদা একটা গুরুত্ব, এবং সেটা ফ্রান্স সফরে হোক, ইউক্রেন সফরে হোক, রাশিয়া সফরে হোক, কিংবা মার্কিন সফরে হোক, বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী ভারতের এই স্ট্যান্ড পয়েন্ট, তাদের এই অবস্থান, এবং সেখান থেকে কিন্তু অনেকটা তাৎপর্য রাখে। চলো আমরা আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আজকে জিরো আওয়ারে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা এবং তিথিও দুজনেই রয়েছে আপনার সঙ্গে। অনেকগুলো বিষয় উঠে আসছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে 23 আগস্ট, অনেকটা সময় যদি এখনো বাকি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিয়েভে যাচ্ছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নরেন্দ্র মোদীকে অনেকে তাবর রাষ্ট্রপ্রধান আর শান্তির দূত বলে মানেন, এবার কি ইউক্রেন সফরে সেই শান্তির বার্তা ছড়াতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী কিছুদিন আগে রাশিয়া সফর করেছিলেন। 8 তারিখে রাশিয়ার আমন্ত্রণে রাশিয়া গিয়েছিলেন, এবং ভারত রাশিয়া সম্পর্কের যে কন্টিনিউশন, তার একটা পার্ট তার রাশিয়া সফর। এবং পুতিন এবং মোদির মধ্যে যে কেমিস্ট্রি রয়েছে সেগুলো আমরা সকলেই জানি, যে ব্যক্তিগত সম্পর্ক ভালো। তাছাড়া ব্যক্তি সম্পর্ক অপেক্ষা জাতীয় স্বার্থের কথা যদি আমরা বলি, অবশ্যই যে ন্যাশনাল ইন্টারেস্টের প্রেক্ষিতে ভারতের প্রয়োজন রাশিয়াকে, রাশিয়ার প্রয়োজন ভারতকে। ভারতের কেন প্রয়োজন? ভারত রাশিয়া থেকে শুধু তেল বা পেট্রোলিয়াম পণ্যই কম দামে আমদানি করে না, রাশিয়া থেকে অনেক রাসায়নিক পদার্থ, অনেক যন্ত্রপাতি, অনেক টেকনোলজি ইম্পোর্ট করে, এবং সামরিক সরঞ্জামও ইম্পোর্ট করে। তাহলে ভারত অনেক কিছু রাশিয়াকে সরবরাহ করে। এবং এই মুহূর্তে যেহেতু রাশিয়ার বিনিয়োগের জায়গাগুলো বন্ধ, রাশিয়া যেখানে ইনভেস্টমেন্ট হয়েছিল সেই পুরো ক্যাপিটালগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে, ফ্রিজ হয়ে গিয়েছে, এবং রাশিয়ার ইন্টারন্যাশনাল যে কমিউনিটি থেকে বিচ্ছিন্ন অনেকটা, বিশেষ করে রাশিয়ার উপর যে ইকোনমিক স্যাংশন আরোপ করা হয়েছে, ইউরোপ সমেত, আমেরিকা এবং ইনক্লুডিং জাপান হচ্ছে প্রথম দেশ যে রাশিয়ার উপর স্যাংশন আরোপ করেছিল। ফলে রাশিয়া কার্যত বিশ্ব বাণিজ্য থেকে অনেকটা বিচ্ছিন্ন। ফলে এই অবস্থায় ভারতের বিশাল বাজার রয়েছে, বিশ্বস্ত পার্টনার ভারত, তাই ভারতকে প্রয়োজন রাশিয়ার। তার জন্য দেখবেন যে নরেন্দ্র মোদীকে রাশিয়ার শ্রেষ্ঠ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পুতিনের পক্ষ থেকে। এটা দ্বিতীয়ত হচ্ছে, এই অবস্থায় দেখা যাচ্ছে মানে ভারত সরকারকে অনেকটা নিন্দে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম দুনিয়া, অন্যান্য দেশ চাপ সৃষ্টি করেছে যে কেন একটি যুদ্ধবাজ রাষ্ট্রের সাথে, যেখানে নিরীহ লোকদের হত্যা করছে ইউক্রেনে, তার সাথে কেন সম্পর্ক স্থাপন করছে বা সম্পর্ক বিচ্ছিন্ন করছে না ভারত। তো এই উত্তরে ভারতের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল, আমরা ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট রাশিয়া স্ট্যান্স। রাশিয়া যে নিরীহ মানুষকে মেরে দিচ্ছে, হামলা করছে এবং সেখানে সম্পদহানি করছে ইউক্রেনে, এটা ভারত এই বিষয়ে ক্রিটিক্যাল এবং সমালোচনামূলক অবস্থান করে। পাশাপাশি এটাও ঠিক, ভারত এটা স্পষ্ট করেছে যে ভারতের বিদেশ নীতি কোন পথে যাবে এটা ভারতই ঠিক করবে। এখানে অন্য কোনো দেশ কি বললো সেটা ভারতের কিছু যায় আসে না। অর্থাৎ বিদেশ নীতির যে স্বতন্ত্রতা রয়েছে এবং সেটা দৃঢ়, সেটা ভারত পরিষ্কার করেছে। তৃতীয়ত হচ্ছে যে
এই অবস্থায় যে কিছুদিন আগে রাশিয়া থেকে এলেন, আবার তিনি ইউক্রেন যাবেন আগস্টের 3য় সপ্তাহে, অর্থাৎ তাহলে ইউক্রেন কেন? এই অবস্থায় তো বিশ্বের খুব কম দেশের রাষ্ট্রপতিরা ইউক্রেন ভ্রমণ করছেন। ইউরোপ মানে ইউক্রেনে যে বিপর্যস্ততা এবং সেখানে ক্রমাগত হামলা হচ্ছে, যাওয়াটা নিরাপদ নয়, এবং ইউক্রেনের সাথে অলমোস্ট বিচ্ছিন্ন বিভিন্ন দেশ, তাদের যোগাযোগ ব্যবস্থা, বিমান চলাচল অনেকটাই বিচ্ছিন্ন। এবং এই অবস্থায় কেন নরেন্দ্র মোদী যাবেন, মানে কতটা তাৎপর্যপূর্ণ? এর যে পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, পলিটিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এই যে আরেকটা বার্তা দেওয়া যে আমরা রাশিয়ার সাথে যেমন সম্পর্ক স্থাপন করছি, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করছে ঠিকই, কিন্তু ইউক্রেনের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি না। ইউক্রেনের প্রতি আমরা মানবিক যে সাহায্য সেটাও বজায় রাখছি। এই নিয়ে দ্বিতীয়বার তার সাথে মানে জেলেনস্কির সাথে সাক্ষাৎ হবে নরেন্দ্র মোদীর। অর্থাৎ রাশিয়া ভাই বার্তা দেওয়া যে তোমার সাথে বন্ধুত্ব করছি, বন্ধুত্ব বজায় রাখছি, আরো মজবুত করছি, মানে এই নয় যে আমি ইউক্রেনের সাথে বন্ধুত্ব ছিন্ন করছি। দেখুন, দ্বিতীয়ত যে তাৎপর্য সেটা হচ্ছে জো বাইডেন গত বছর কিন্তু আচমকাই, সরি এই বছর শুরুতে আচমকাই ইউক্রেন ভিজিট করেছিল, সেটা রাশিয়া জানতো না, পরে জানতে পেরেছে। অর্থাৎ সেখানে ইউক্রেনের ভিজিট করা মানে হচ্ছে আমেরিকাকে সংকেত দেওয়া যে আমি কিন্তু তোমার পাশেও আছি, আবার রাশিয়াকে সংকেত দেওয়া তোমার সাথে আমার বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমার কিন্তু অবস্থান ঠিক, আমি এই ইউক্রেনের মানুষের পক্ষে আছি। তো তাই নয়, আমার বাণিজ্যিক প্রয়োজনে বা জাতীয় স্বার্থের প্রয়োজনে আমার ইউক্রেনকে প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ ভারত ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল 1992 সালের জানুয়ারিতে, মানে জাস্ট আফটার দ্য কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন, যখন সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, ভারতের কূটনৈতিক মিশন সেখানে রয়েছে, কিন্তু কোন ভারতীয় প্রেসিডেন্ট ইউক্রেন ভ্রমণ করেনি, বা কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী ভ্রমণ করেনি। এটা দিয়ে আরেকটা বার্তা দেয়া, অর্থাৎ এই যে ক্রিটিক্যাল পজিশন, আমার যে অবস্থান পরিষ্কার আমার বক্তব্যের, ভারতের বিদেশ নীতির অন্য বিভিন্ন ডাইমেনশন, এই ডাইমেনশন একটা হচ্ছে এই যে এই ক্রিটিক্যাল অবস্থায়ও, এই সমালোচনা সহ্য করেও যে ইউক্রেনে যাওয়া মানে এই যে বিদেশ নীতির যে স্বাতন্ত্রতা বা একটা শক্তিশালী বিদেশ নীতি, এটাকে প্রকাশ করা, এবং পাশাপাশি এই বার্তা দেয়া যে আমি জাতীয় স্বার্থের জন্য যে কোনো দেশের সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পারি, আবার সম্পর্কের উন্নতিও ঘটাতে পারি। অর্থাৎ আমার জাতীয় স্বার্থ কি হবে, কার সাথে কি ইকুয়েশন রাখবো, এটা আমি ঠিক করবো। এটা কিন্তু এই না হলে এটা তিনি কিছুদিন পরেও যেতে পারতেন ইউক্রেন, বা কি করতে পারতেন সফর। অর্থাৎ কোথাও একটা বার্তা দেওয়া, এই বার্তা এখান থেকেই আমরা একাধিক সময় আমেরিকার চোখ রাঙানি দেখতে পেয়েছি, কারণ ভারতের জন্য আমেরিকার চোখ রাঙানি সেক্ষেত্রে প্রবল ছিল, বিশেষত রাশিয়ার সফর। এবং তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে ইউক্রেন যদি আমেরিকার যে রীতিমতো সামরিক জোট বা নেটোর কথা বলা হচ্ছে, তা থেকে যদি তার অংশগ্রহণ থেকে যদি সরে আসার চেষ্টা করে বা চেষ্টা থেকে যদি সরে আসে, তাহলে সেক্ষেত্রে মস্কো যুদ্ধবিরতি করতে পারে, এমন একটা বার্তা পুতিনের তরফ থেকেও দেওয়া হয়েছিল। অর্থাৎ দুটো দিক থেকেই আমেরিকা একটা বড় ফ্যাক্টর হয়ে রয়েছে এই মুহূর্তে। দেখুন, ভারত মানে ওই বিষয়ে ঢুকবে না যে আগামী দিনে ইউক্রেন ন্যাটোর পার্ট হবে কি হবে না, আমেরিকার সাথে ইউক্রেনের কি ইকুয়েশন, সেটা যাবে না। কিন্তু ভারত যেটা করবে যে তার যে দেশের সাথে প্রয়োজন সেই দেশের সাথে সম্পর্ক বজায় রাখবে, এবং সেটা ইন্ডিভিজুয়ালি রাখতে পারে, কিংবা আমরেলা ডিপ্লোমেসি, মানে এক ছাতার তলায় যেমন অনেক মানুষ থাকে একসাথে, যেরকম একই সংগঠনের তলায় অনেক দেশ একসাথে থাকে, যেরকম অনেক সংগঠন আছে সারা বিশ্বে, সেরকম ভাবে সেই দেশগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে। এখন ইউক্রেনে যাওয়ার যে মূল লক্ষ্য, কতগুলো লক্ষ্য আছে নরেন্দ্র মোদীর। একটা হচ্ছে, দেখুন, ইউক্রেনকে আমরা রুটির ঝুড়ি বলি, মানে খাদ্য রপ্তানিতে বিশেষ করে গম সাপ্লাই করে, এর ইকোনমি, এর আছে ইউরেনিয়াম প্লুটোনিয়াম আছে, দিকে যাচ্ছে। একদিকে গ্রিন এনার্জি, যে সৌরশক্তি বিদ্যুৎ, মানে বায়ু বিদ্যুৎ, এগুলো, পাশাপাশি যে পরমাণু বিদ্যুৎ চালু হয়েছে বহুদিন আগে, তারাপুর থেকে শুরু হয়েছে, তারপরে অনেক নিউক্লিয়ার বিডার আমাদের আছে, রাশিয়াও কিছু করেছে, কিছু আমেরিকা করেছে, অনেক দেশ করেছে। এখন ইউক্রেনের কাছ থেকে এই পরমাণু জ্বালানি সহায়তা পাওয়া এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেখবেন যে অনেক বিষয়ে আমরা ইউক্রেনের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে যে 2023 সালে যদি আমরা ধরি, সেই তথ্য অনুযায়ী তখন এই যুদ্ধ চলছে, তো এই অবস্থায় আমরা ইউক্রেনের সাথে আমাদের যে রপ্তানি ছিল মানে ইউক্রেনে, সেটা হচ্ছে প্রায় মানে 147.87 মিলিয়ন ইউএস ডলার, মানে এই অবস্থায়। তার আগে আরো বেশি ছিল। এখন আমরা কি জানি, ইউক্রেন থেকে পার্স আনি, দামি স্টোন আনি, বিভিন্ন শিপ মানে জাহাজ বা বিভিন্ন আধুনিক যে বোট, এগুলো আনি, বিভিন্ন ফ্লোটিং যে ভেহিকলস, এগুলো ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজি আনি।
আমরা ছোট ছোট বিমানও তৈরি করে ইউক্রেন। পাশাপাশি আমরা যে সমস্ত বিষয় ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে দেখবেন যে ফার্টিলাইজার তৈরি করার জন্য যে অ্যামোনিয়া প্রয়োজন, সেটা আমরা ইউক্রেন থেকে আনি। তো এই যে যখন রাশিয়া আক্রমণ করেছিল ইউক্রেনে, তো সাপ্লাই চেনটা বন্ধ হয়ে গিয়েছিল, অনেকটা ইন্টারাপ্টেড হয়েছিল। তখন আমরা কিছুদিন সমস্যায় ভুগেছিল, আবার নতুন করে সেটা রিস্টার্ট করা, যাতে করে অন্য দেশকে বার্তা দেওয়া, আমি আমার মতো বাণিজ্য করবো, তোমাদের সাথে কি পিছন ইউক্রেনে তোমরা বুঝে নাও, কিন্তু আমার যে দেশের উৎপাদন প্রক্রিয়া, দেশের শিল্প, দেশের প্রযুক্তিগত বিষয়ে যে সহায়তা দরকার ইউক্রেনের সাথে আমরা যেটা করি, সেটা আমি অব্যাহত রাখবো। অর্থাৎ একটা বলিষ্ঠ বিদেশি বার্তা দেওয়া। কারণ দেখবেন ভারতের যে ডিজায়ার, লং বাবু, এখান থেকেই আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম রাশিয়ার পর ইউক্রেন সফরে এবার যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তাৎপর্য, তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনার জন্য আরো একবার যাবো। আমাদের সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ। দেবাশিস বাবু, একটা বিষয় অন্তত এটা স্পষ্ট হচ্ছে যে 2 বছর ধরে একটা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। লোকসভা নির্বাচনের পরও আমরা দেখলাম জেলেনস্কি তিনি রীতিমতো নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার পর আপনি যেমনটা বলছেন যে রাশিয়াকেও একটা পরোক্ষ বার্তা যে ইউক্রেনে এই মুহূর্তে এই সফর, রাশিয়ার পর ইউক্রেনের সফর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত যেটা মনে করা হচ্ছে, বারবার তিনি পুতিনকেও বলেছেন যে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান হতে পারে না। সেক্ষেত্রে এবার কি যুদ্ধ থামার একটা ইঙ্গিত কোথাও কি সেটা স্পষ্ট হতে পারে এই সফরের মধ্যে দিয়ে? কি মনে করছেন? দেখুন, রাশিয়ার সাথে ইউক্রেনের যে বিবাদ বা স্পেশাল, রাশিয়া কখনো এটাকে যুদ্ধ বলছে না, রাশিয়া বলছে স্পেশাল অপারেশন এগেনস্ট ইউক্রেন। তো এই বিবাদ কবে বন্ধ হবে সেটা পুতিনই বলতে পারবেন। কিন্তু এই নরেন্দ্র মোদী সফর মানেই যে যুদ্ধ বন্ধের বার্তা, এটা বলা যায় না। কারণ তার সফর হলে রাশিয়ার কি লাভ? রাশিয়ার কোনো লাভ নেই, বা ওদিকে ন্যাটো কি ভাবছে সেটা আমরা জানি। সুতরাং এটা সাথে যুদ্ধ বন্ধ হওয়ার বা বিবাদ বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা ইউক্রেনের পক্ষে ভালো যে অন্য কোনো বিশ্বের শক্তিশালী বা বৃহত্তর কোনো গণতন্ত্রের কোনো প্রধানমন্ত্রী ওখানে যাচ্ছেন, যে এই বার্তাটা অন্যান্য দেশেও যাতে তাদের নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশনস গুলো চালু করেন বা রেগুলার ভিজিট করতে থাকেন ইউক্রেনে। কারণ ভয়ে ইউক্রেনে এখন কেউ যায় না। অর্থাৎ এটা একটা মানে এই দিক দিয়ে অবশ্যই ভারতের একটা গুরুত্ব আজও ভারত বিভিন্ন প্রচার পাবে এই সফরের মধ্য দিয়ে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ভারতের একটা কমিটমেন্ট রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যখন এরকম যুদ্ধ হয়, বিবাদ হয়, বা সিভিল ওয়ার হয়, বা জেনোসাইড হয়, ভারত মানবিক সাহায্য দেয়, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেয়, এবং হিউম্যান সিকিউরিটি বা মানবিক নিরাপত্তার বিভিন্ন যে ঘাটতিগুলো রয়েছে সেখানে প্রতিবাদ করে বা যতটুকু করে সাহায্য করে। ভারতও এখানে করেছে। অর্থাৎ এই বার্তাও দেবে যে আমরা তোমাদের পাশে আছি, জনগণের পাশে আছি, মানবিক সাহায্য দেব। কারণ ভারত যুদ্ধ কি হবে, কোন পথে চলবে, বিবাদ কি চলবে, সেখানে ভারত ঢুকবেই না, সেই জায়গায় ভারত কখনোই ঢোকে না। তৃতীয়ত হচ্ছে যে ইউক্রেনের সাথে যে অতীতের যে বাণিজ্যগুলো ছিল সেগুলো রেজুভেনেট করে, অর্থাৎ কোন কোন অল্টারনেটিভ উপায়ে, কোন কোন চ্যানেল দিয়ে সাপ্লাই চেনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো বার্তা দেওয়া। চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে ভারতের তো প্রচুর ছাত্র চলে এসেছিল যারা ডাক্তারি পড়তে ইউক্রেনে চলে এসেছে, এবং ভারত সরকার সাহায্য করেছে আসার ক্ষেত্রে, বা অন্যান্য মেডিকেল কলেজে তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সাহায্য করেছে। যে নতুন করে যদি আবার পড়তে যেতে চায় তাহলে তার মানে ব্যবস্থা কি হবে, এবং বা এমন কোনো টেকনোলজিক্যাল যে কোঅপারেশন আছে ভারতের সাথে ইউক্রেনে, সেটা বন্ধ হয়ে গিয়েছে অনেক, তো এটা নতুন করে চালু করা যায় কিনা, এমন বিভিন্ন বিষয় অবশ্যই আলোচনায় থাকবে। হ্যাঁ, অবশ্যই ভারত একটা বার্তা দেবে নীতিগতভাবে, অবশ্যই দেবে যে এই যুদ্ধ বা এই বিবাদ বন্ধ হোক, যাতে করে নিরীহ মানুষের উপর মানে আক্রমণ বন্ধ করে যারা আক্রমণ করছে। সেখানে এমন কিছু অবশ্যই বলবে না যেটা রাশিয়াকে ডিরেক্ট আঘাত করে। অর্থাৎ ডিপ্লোম্যাটিক্যালি সেই কোনো স্পিচ যদি নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকে, সেটা ডিপ্লোম্যাটিক্যালি বলবেন, একটা মেসেজ যেটা হলিস্টিক ওয়েতে, সেটাই করবেন। কিন্তু কোনো নিজে থেকে ড্রাস্টিক কোনো সিদ্ধান্ত নেওয়া বা তিনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন যুদ্ধ বন্ধের জন্য বা বিবাদ বন্ধের জন্য, এরকম কিছু হবে না বলে আমার মনে হয়। সেক্ষেত্রে দেবাশিস বাবু, একদম শেষ প্রশ্ন রাখবার চেষ্টা করব। একদিকে আমরা দেখছি শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রয়েছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোথাও একটা যুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে। কারণ চীন, রাশিয়া, এদের যে যুদ্ধ বিমান, সেই দুই দেশের যুদ্ধ বিমানের মহড়া, সেখান থেকে কোথাও একটা যুদ্ধের আঁচ রয়েছে। অবশ্যই কিছুটা তো আতঙ্কের ব্যাপার রয়েছে। দেখুন, চীন এবং মানে রাশিয়ার যে সম্পর্ক, সেটা অনেক প্রাচীন সম্পর্ক। কারণ রাশিয়া ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল প্রথম রাষ্ট্র যে
চীন যখন জন্মেছিল 1949 সালে, তখন স্বীকৃতি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তারপর ভারত ছিল দ্বিতীয় রাষ্ট্র যে চীনকে স্বীকৃতি দিয়েছিল। তারপরে রাশিয়ার সাথে চীনের সম্পর্ক অবনতি ঘটেছিল সীমানা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, আবার নর্মালাইজ বেশ কয়েক বছর ধরে তারা একদিকে প্রশান্ত মহাসাগরে নৌমহড়া করছে। কোয়াড যেটা গঠিত হয়েছে, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। একবারে দেবাশিস বাবু, এখান থেকে যে বিষয়টা বারংবার সামনে আসছে, তাহলে একদিকে প্রশান্ত মহাসাগরের একপারে যুদ্ধের গন্ধ, অন্য পারে শান্তি ফেরাতে ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী, এবং সেদিকে আমাদের অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। শর্মিষ্ঠা, আপাতত দেবাশিস বাবুকে ধন্যবাদ জানাবো।